কি হবে যখন আপনি ঘুমোবেন এবং ঘুম থেকে উঠে দেখবেন 500টা বছর কেটে গেছে এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ বোকা হয়ে গেছে শুধুমাত্র আপনি ছাড়া। আর এমনই একটি গল্প নিয়ে তৈরি করা হয়েছে আজকের এই মুভিটি, যার নাম হলো ইডিয়ট ক্রেজি। তাহলে চলুন শুরু করা যাক ইডিয়ট ক্রেজি মুভিটির এক্সপ্লেনেশন। বড় বড় বিজ্ঞানীদের মতে ভবিষ্যতে মানুষ আরো বেশি স্মার্ট এবং সবকিছু অ্যাডভান্স হয়ে যাবে, আর এটা আমরা সবাই মেনে চলি। কিন্তু এই গল্পটি সম্পূর্ণ বিপরীত। গল্পটি শুরু হয় 2005 সালকে দেখিয়ে, যেখানে আমাদেরকে জানানো হয় দিন দিন মানুষের শক্তি এবং বুদ্ধি হ্রাস পাচ্ছে। বিজ্ঞানীরা এটা বিশ্বাস করে সময়ের সাথে সাথে মানুষ বোকা হয়ে যাবে। আর এমনই এক পরিস্থিতি তৈরি হয়েছে ইউএস আর্মিদের মধ্যে। আর্মি অফিসাররা মনে করে তাদের যে বেস্ট আর্মি অফিসার বা পাইলট রয়েছে তারা যখন রিটায়ার হয়ে যাবে বা তারা যখন মরে যাবে, তারপর তারা সেরকম দক্ষ আর্মি অফিসার বা পাইলট খুঁজে পাবে না, কারণ মানুষ দিন দিন কম বুদ্ধি নিয়ে জন্ম নেবে, যার ফলে তাদের সামরিক শক্তি হ্রাস পাবে। আর এই কারণে আর্মি অফিসারের প্রধান জেনারেল কুলিন প্ল্যান করে তারা হিউম্যান হাইবারনেশন প্রজেক্ট চালু করবে, অর্থাৎ এমন একটা বদ্ধ জায়গা তৈরি করবে যেখানে মানুষদের ঘুম পাড়িয়ে রেখে দেওয়া যাবে। আর এখানে তাদেরকেই ঘুম পাড়ানো হবে যারা বর্তমান সময়ে সবচেয়ে দক্ষ অফিসার। যখন ভবিষ্যতে তাদেরকে দরকার হবে তখন তাদেরকে ঘুম থেকে তোলা হবে, কিন্তু তারা যতক্ষণ এই বদ্ধ ঘরে থাকবে ততক্ষণ তাদের কোনো বয়স বাড়বে না। এখন তাদেরকে এটা করার জন্য তারা দুজন মানুষকে নির্বাচন করে, একজন হলো ছেলে আরেকজন হলো মেয়ে। ছেলেটির নাম হলো জো আর মেয়েটির নাম হলো রিটা। তাদেরকে বেছে নেওয়ার সবচেয়ে বড় কারণ হলো তাদের ফ্যামিলি বলতে কেউ নেই, না আছে তাদের বাবা মা, না আছে তাদের কোনো ভাই বোন। আর এই এক্সপেরিমেন্টে যদি কোনো ভুল হয়ে যায় বা তাদের যদি মৃত্যু হয়ে যায়, তবে এ ব্যাপারে তাদের হয়ে লড়াই করার মতো কেউই থাকবে না। কিন্তু জো এবং রিটাকে আসলে এটা বলা হয় না যে এক্সপেরিমেন্টটা আসলে কি। জেনারেল কুলিং বাকি অফিসারদের অর্ডার দেয় তারা যেন এইসব কথা গোপন রাখে। পরের দিন জো এবং রিটা এক্সপেরিমেন্টের জন্য সেই রুমে চলে আসে যেখানে তাদেরকে রাখা হবে। এখন এদের দুজনকে স্লিপিং চেম্বারে ঢুকে দেওয়া হয়, কিন্তু রিটা প্রথমে ভয় পেয়ে যায় এবং উঠে পড়ে। কিন্তু জো তাকে বোঝায় এইসব কিছু বিজ্ঞানীরা বুঝে শুনে করছে, আর তাছাড়া তারা 1 বছর পরই এখান থেকে সুস্থভাবে বেরোতে পারবে, তাই চিন্তার কোনো কারণ নেই। রিটা জুয়ের কথা বিশ্বাস করে নেয় এবং স্লিপিং চেম্বারের ভেতরে চলে যায়। আর এভাবে বেশ কয়েক মাস কেটে যায় এবং একদিন জেনারেল কুলিংকে পুলিশ অ্যারেস্ট করে। তার কারণ হচ্ছে তার বিরুদ্ধে ড্রাগসের অভিযোগ রয়েছে। যদিও এগুলো সবই সেই এক্সপেরিমেন্টের কারণে বাধ্য হয়ে করতে হয়েছিল, কিন্তু জেনারেল কুলিং এ সকল অভিযোগ মেনে নেয়, কারণ সে এই এক্সপেরিমেন্ট সম্পূর্ণরূপে গোপন রাখতে চায়। এখন এসব ঘটনার ফলে সরকার থেকে পুরো আর্মি ক্যাম্প ভেঙে ফেলা হয়। যেহেতু জো এবং ইটা এই ক্যাম্পের বেসমেন্টে বন্দী রয়েছে, তাই তারা সম্পূর্ণ মাটি চাপা পড়ে যায়। আর এভাবে আস্তে আস্তে বেশ কয়েক বছর কেটে যায় এবং সময়ের সাথে সাথে মানুষ বোকা এবং বুদ্ধিহীন হয়ে পড়ে, যার ফলে মানুষরা মনে করে তাদের বিজ্ঞানীরা এই সমস্যার সমাধান করবে। কিন্তু বিজ্ঞানীরাও এখন বুদ্ধিহীন, তাই তারা যে যার মতো যা খুশি এক্সপেরিমেন্ট করতে শুরু করে, যেগুলো একটাও খুব বেশি গুরুত্বপূর্ণ জিনিস নয়। আর এভাবেই 500টা বছর কেটে যায় এবং চলে আসে 2505 সাল। আর এটা সেই সময় যখন মানুষ খুব সাধারণ কাজগুলো করতে পারছে না, যেমন শহরের ময়লা আবর্জনা জমতে জমতে এক বিশাল স্তূপের আকার নিয়েছে, কিন্তু মানুষের এই ময়লার স্তূপ হওয়াকে আটকাতে পারছে না, যার পরে গত 500 বছর ধরে এই ময়লা এক বিশাল স্তূপের আকার নিয়েছে। কিন্তু এই 2505 সালে এক অদ্ভুত ঘটনা ঘটে। একটা ময়লার গাড়ি এই স্তূপের এখানে আসে ময়লা রাখার জন্য, যার ফলে এই স্তূপটি ভেঙে শহরের চারপাশে ছড়িয়ে পড়ে। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো এই ময়লার সাথে সাথে জুয়ের স্লিপিং চেম্বারটা একটা অচেনা ব্যক্তির ঘরে ঢুকে যায়। এর কারণ হলো ময়লার স্তূপ যেখানে ছিল ঠিক তার নিচে পুরো আর্মি ক্যাম্পের বেসমেন্টটা ছিল। জো 500 বছর পর স্লিপিং চেম্বার থেকে বেরিয়ে আসে এবং তার বয়স একটুও বাড়েনি, কিন্তু সে সম্পূর্ণ কনফিউজ থাকে, কারণ সে বর্তমানে অন্য জায়গায় রয়েছে। এই বাড়িটা যার, সেই ব্যক্তির নাম হলো পিটো, আর সে এই ঘটনার পরেও এই ময়লা এবং জোকে সম্পূর্ণ ইগনোর করে নিজের কাজ চালিয়ে যায় এবং মন দিয়ে টিভি দেখতে থাকে। এমনকি সে জোকে চুপ করতে বলে যাতে করে তার টিভি দেখতে অসুবিধা না হয়। এখানে আমরা দেখি পিটো এতটাই অলস যে তার টয়লেটটাও তার সোফার সাথে সেট করে নিয়েছে যাতে করে তার উঠতে না হয় এবং টিভি দেখতে কোনো অসুবিধা না হয়। এখন যেহেতু জো আউস করতে থাকে, তাই পিটো জোকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দেয়। এখন জো নিজেকে বেশ অসহায় মনে করতে শুরু করে, কারণ বাইরের দুনিয়া সম্পূর্ণ আলাদা
এবং তাকে সম্পূর্ণ বিভ্রান্তিতে ফেলে দেয়। কিছুক্ষণ পর জো রাস্তার পাশে একদল ছেলেকে দেখতে পায়। জো তাদের কাছে যায়, কিন্তু সে যখন তাদের সাথে কথা বলতে যায় তখন ছেলেগুলো তার দিকে ছুটে আসে এবং তাকে তাড়িয়ে দেয়। এসব দেখে জো কিছুই বুঝতে পারে না। তার মাথা যন্ত্রণা শুরু হয়, তাই সে কাছাকাছি একটি হসপিটালে যায় এবং সেখানে থাকা রিসেপশনে গিয়ে সে তার সব সমস্যা বলতে শুরু করে। সে প্রথমে জানায় সে একজন আর্মি অফিসার, কিন্তু রিসেপশনে বসে থাকা মহিলা এসব কিছুই বুঝতে পারে না। তাই সে তার টেবিলে থাকা একটি বোতাম প্রেস করে এবং তাকে অন্য ঘরে পাঠিয়ে দেয়। জো কথা মতো সেই ঘরে যায় এবং সেখানে থাকা একটি জলের কল থেকে জল খাওয়ার চেষ্টা করে, কিন্তু সে লক্ষ্য করে কল থেকে জল নয় বরং এনার্জি ড্রিঙ্ক বের হচ্ছে, যার নাম ব্রেন্ডো। জোর সঙ্গে সঙ্গে সেখানকার স্টাফদের জিজ্ঞাসা করে খাবার জল কোথায় পাওয়া যাবে। এই কথা শুনে স্টাফটি হাসতে শুরু করে, কারণ এই সময় মানুষ জল শুধুমাত্র টয়লেটেই ব্যবহার করে এবং খাবার জন্য শুধুমাত্র এনার্জি ড্রিঙ্ক ব্যবহার করে। এসব দেখে জো আরো বেশি বিভ্রান্তিতে পড়ে যায়। তাই সে এবার ডাক্তারের কাছে যায় এটা শিওর হতে যে তার শরীর অসুস্থ হয়েছে কিনা। ডাক্তার জোকে দেখিয়ে 3টি তার তার হাতে দেয়, একটা মুখে, একটা কানে এবং একটা হাতে ধরে থাকতে বলে। জো বেশ অবাক হয়ে যায়, কিন্তু সে ডাক্তারের কথা মতোই কাজ করে। কিছুক্ষণ পর ডাক্তার জানায় তার ভুল হয়ে গেছে, সে তারগুলো উল্টাপাল্টা করে ফেলেছিল। তাই সে পুনরায় জোকে তারগুলি ধরতে বলে, কিন্তু এবার জো পালিয়ে যায় এবং এনার্জি ড্রিঙ্ক দিয়ে মুখটা ধুয়ে ফেলে। এরপর জো আবারও ডাক্তারের কাছে যায়, কিন্তু এবার ডাক্তারকে দেখে মোটো ডাক্তার মনে হয় না, কারণ তার জামা কাপড় খুবই সাধারণ থাকে, এমনকি তার আচরণগুলো খুবই বাজে প্রকৃতির হয়। জো তবুও নিজের মনের কথা ডাক্তারকে জানায়। সে ডাক্তারকে বলে, হয়তো আর্মি অফিসাররা আমায় ড্রাগস দিয়েছে, যার কারণে আমি অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি এবং অনুভব করছি। তাই আপনি আমায় এমন কিছু দিন যাতে করে আমার এই সমস্যা দূর হয়ে যায়। কিন্তু ডাক্তার তার কথা সিরিয়াস ভাবে নেয় না এবং তাকে গালাগাল দিয়ে চুপ করিয়ে দেয়। জো বেশ হতাশ হয়ে যায়। ঠিক তখনই সে টেবিলে থাকা একটি কার্ড দেখতে পায়, যেখানে লেখা আছে 2505 সাল। জো প্রথমবার বুঝতে পারে সে 500 বছর পর ঘুম থেকে উঠেছে। জো নিজেকে বিশ্বাস করতে পারে না। সে সঙ্গে সঙ্গে ঘর থেকে জানালার পাশে যায় এবং জানালা খুলতেই সে অবাক হয়ে যায়। সে দেখে পুরো শহরে যত বড় বড় বিল্ডিং ছিল সেগুলো সব ভেঙে পড়েছে, এমনকি তার যত রিলেটিভদের বাড়ি ছিল সেগুলো সব ধ্বংস হয়ে গিয়েছে। এখন ডাক্তার যখন জানতে পারে জোয়ের হাতে টেটু নেই, সে বেশ ভয় পেয়ে যায়, কারণ এখানকার নিয়ম অনুযায়ী প্রত্যেকটা মানুষের হাতে টেটু থাকতে হবে, আর এটা দেশের নাগরিকত্ব প্রমাণ করে। কিন্তু জয়ের হাতে সেটা নেই, তাই ডাক্তার মনে করে সে আতঙ্কবাদী। তাই সে চিৎকার করে, আর এই চিৎকার শুনে জো বেশ ভয় পেয়ে যায়। তাই সে হসপিটাল থেকে পালিয়ে আসে। এদিকে ডাক্তার সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে দেয়, কারণ জো টাকা না দিয়েই পালিয়ে গেছে। এখন জো ধীরে ধীরে সবকিছু বুঝে যায়। সে বুঝতে পারে এখানে ইকোনমি সম্পূর্ণ শেষ হয়ে গেছে, এমনকি প্রত্যেকটা মানুষ সম্পূর্ণরূপে বোকা। এসব দেখে জুয়ের মোটেও ভালো লাগে না। তাই সে একটা সিনেমা হলে যায় মনটাকে খুশি করার জন্য, কিন্তু সেখানে গিয়ে তার মন আরো বেশি খারাপ হয়ে যায়, কারণ 90 মিনিট মুভিতে শুধুমাত্র একটা পিকচার দেখানো হয়, আর সেটাই সবাই মন দিয়ে দেখতে থাকে এবং হাসতে থাকে। তাই সে রাগ করে সিনেমা হল থেকে বেরিয়ে আসে, কিন্তু বাইরে আসতে পুলিশ তাকে ধরে ফেলে এবং তাকে কোর্টে নিয়ে যায়। জো নিজের জন্য একটা উকিল হায়ার করে, আর এই উকিল আর কেউ নয়, সে ছিল পিটো, যাকে আমরা মুভির প্রথমে দেখেছি। এখন পিটো জুয়ের হয়ে কাজ করার বদলে তাকে নিয়ে মজা করে, যার ফলে কোর্টে থাকা প্রত্যেকটা মানুষ হাসতে শুরু করে, যার কারণে জো নিজেই নিজের কেস লড়ে এবং তার সাথে যা যা ঘটেছে সেই সবকিছু জানায়। কিন্তু এই কথাতেও তারা হাসি থামায় না, বরং এবার স্বয়ং জাজ হাসতে শুরু করে এবং সবশেষে জাজ জোকে দোষী ঘোষণা করে দেয় এবং তাকে জেলে বন্দি করার অর্ডার দিয়ে দেয়। অন্যদিকে রিটাকে দেখানো হয়, যে কিনা স্লিপিং চেম্বার থেকে বেরিয়ে আসছে, আর সে তার পরিচিত মানুষদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ফোনে রিং হয় না, কারণ এটা এমন একটা সময় যখন দেশের ইকোনমি খুব নিচে চলে গেছে, যার ফলে একটা ফোন করতে গেলেও তাকে $2000 পে করতে হবে, অর্থাৎ প্রায় 2 লক্ষ টাকা। রিটা বুঝতে পারে তার কাছে এত টাকা নেই, তাই সে এখান থেকে চলে যেতে থাকে। অন্যদিকে পুলিশ জোকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে নাগরিকত্ব প্রমাণ করার জন্য মানুষের শরীরে ট্যাটু বানানো হয়। জো মেশিনে হাত ঢোকাতে মেশিন তাকে তার নাম জিজ্ঞেস করে। জো এমনিতে আগে থেকে বিরক্ত বোধ করছিল, তাই সে এবার বিরক্তর সাথে জানায় নট শিওর। মেশিন মনে করে এটাই হয়তো তার নাম, তাই সে তার হাতে নট শিওর লেখা ছাপিয়ে দেয়। এরপর জোকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে তার বুদ্ধির পরীক্ষা হবে এবং তার বুদ্ধি অনুযায়ী তাকে কাজ দেওয়া হবে। এখন এই পরীক্ষায় আজ জোকে এই দুনিয়ার সবচেয়ে কঠিন প্রশ্ন ধরা হয়, আর সেটা হলো, ধরো তোমার কাছে একটি বালতি আছে এবং তাতে 1 গ্যালন তরল রয়েছে।
এবং আরেকটি বালতি আছে এবং তাতে 2 গ্যালন তরল আছে। তাহলে তোমার কাছে কয়টা বালতি আছে? প্রশ্ন শুনে জো বেশ অবাক হয়ে যায় এবং হাসতে হাসতে উত্তর দেয়, 2টি বালতি আছে। উত্তর শুনে সবাই চমকে যায়, কারণ এই প্রশ্ন এখানে থাকা প্রত্যেক মানুষের কাছে খুবই কঠিন। তাই প্রত্যেকে জোকে জিনিয়াস মনে করতে শুরু করে। এখন এরা জোকে জেলে নিয়ে যায়। যেহেতু এখানে থাকা প্রত্যেকটা গার্ড বোকা এবং বুদ্ধিহীন, তাই জো এই সুযোগে গার্ডকে জানায় আজকে তাকে ছেড়ে দেওয়া হবে। এই কথাটা গার্ড বিশ্বাস করে নেয়, আর এই সুযোগে জো জেল থেকে পালিয়ে যায়। এখন জো আবার তার উকিল পিটোর কাছে যায় এবং তার কাছে হেল্প চাই। সে পিটোকে বলে, আমি যে সময় ছিলাম তখন বিজ্ঞানীরা টাইম ট্রাভেল মেশিনের গবেষণা শুরু করেছিল, আর এতদিনে সেই মেশিন তৈরি হয়ে যাওয়ার কথা। তুমি কি এ ব্যাপারে জানো? পিটো বলে, হ্যাঁ আমি জানি, যেটার সাহায্যে ভবিষ্যতে এবং অতীতে যাওয়া যায় এবং তাকে গাড়ি করে সেই টাইম ট্রাভেল মেশিনের দিকে নিয়ে যেতে থাকে। কিন্তু রাস্তায় তারা রিটাকেও দেখতে পায়, তাই জো রিটাকেও তার সাথে নিয়ে নেয়। এখন এরা গাড়ি করে একটা বাজারের মধ্য দিয়ে যেতে শুরু করে। এই বাজারটা শুধুমাত্র ইলেকট্রনিক জিনিসপত্রের ছিল, যার ফলে বাজারে ঢুকতেই জোয়ের হাতের টেটুটা একটা মেশিনে স্ক্যান হয়ে যায়, যার ফলে পুলিশ জানতে পেরে যায় জো কোথায় আছে। ঠিক তখনই পুলিশ জোকে ধরে নেয়। এখন পুলিশ জোকে জেলে নয়, বরং হোয়াইট হাউসে নিয়ে আসে, যেখানে বর্তমান প্রেসিডেন্ট কামোচো থাকে। কামোচো জুয়ের সাথে মজা করে। সে তাকে বলে, আমি মনে করেছিলাম তোমার মাথাটা অনেক বড় হবে, কারণ তুমি একজন জিনিয়াস। আসলে জুয়ের যখন আইকিউ টেস্ট হয়েছিল, সেগুলো সবই প্রেসিডেন্ট জানতে পেরেছে। তাই সে জোকে এই দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি ঘোষণা করে দেয়। এখন প্রত্যেকে একটি ঘরে একত্রিত হয়, আর প্রেসিডেন্ট কামাচো তাদেরকে বক্তৃতা দিতে শুরু করে। কামাচো জানায়, এ শহরে মানুষরা খাবারের সমস্যায় ভুগছে, আর আমি এই সমস্যার সমাধান করে দেব। আসলে এই সময় কোনো চাষবাস ভালোভাবে হচ্ছে না, তাই প্রেসিডেন্ট মনে করে জয়ী একমাত্র ব্যক্তি যে এই সমস্যার সমাধান করতে পারবে, কারণ সে অনেক বুদ্ধিমান। এখন জো আবারও পিটোর কাছে যায় এবং তাকে শেষবারের মতো টাইম মেশিনের সম্বন্ধে জিজ্ঞাসা করে, আর পিটো তখন টাইম মেশিনের ঠিকানা বলে দেয়। সে জানায় টাইম মেশিনটি মিউজিয়ামের মধ্যেই রয়েছে। এখন জো বুঝতে পারে তাকে যে করে হোক মিউজিয়ামে যেতে হবে, তাই সে মিউজিয়ামের পাশে জমিটা দেখতে যাবে এবং এই বাহানায় সে টাইম মেশিনের কাছে পৌঁছাতে পারবে। এখন সকাল হলে প্ল্যান মতো জো সেই জমিতে যায়। সে লক্ষ্য করে জমিতে সত্যি সত্যি কোনো কিছু চাষ হচ্ছে না, কিন্তু জো এসব নিয়ে বেশি চিন্তা করে না, বরং সে এখান থেকে পালানোর জন্য প্ল্যান বানায়। সে তার সহযোগীদের বলে এখানে রিটাকেও নিয়ে আসে। আসলে জো রিটাকে সাথে নিয়ে পালাতে চায়, কিন্তু জো যখন পিটোর দেওয়া ম্যাপটা খুলে সে একদম হতাশ হয়ে যায়, কারণ এটা একটা পেন দিয়ে তৈরি খুবই সাধারণ একটি দাগ, অর্থাৎ এটা কোনো ম্যাপ নয়। এখন জো মন খারাপ করে ফিরে আসতে শুরু করে। ঠিক তখনই সে লক্ষ্য করে জমিতে চাষ করার জন্য জল নয়, বরং এনার্জি ড্রিঙ্ক ব্যবহার করা হচ্ছে, যার নাম ব্রেন্ডো। এখন জো একটা মিটিং করে এবং মিটিংয়ে এসে সবাইকে জানায় তারা যদি ব্রেন্ডোর বদলে জল ব্যবহার করে তবে তাদের চাষ ভালো হবে। এই কথা শুনে মিটিংয়ে থাকা বাকি লোকেরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে। কেউ মনে করে যদি জল দিয়ে এত কিছু হতো তবে তো টয়লেটেই চাষবাস ভালো হতো, কারণ তারা জল একমাত্র টয়লেটেই ব্যবহার করে। জো বুঝতে পারে এই মূর্খদেরকে সে বোঝাতে পারবে না, তাই সে তাদেরকে তাদের মতো করেই বোঝায়। সে তাদেরকে বলে, আমি গাছদের সাথে কথা বলতে পারি, আর গাছ স্বয়ং আমাকে জানিয়েছে তারা জল চাই, এনার্জি ড্রিঙ্ক নয়। এই কথা শুনে এদের সবারই বিশ্বাস হয় এবং এরপর থেকে তারা প্রত্যেকে চাষবাসের জন্য জল ব্যবহার করা শুরু করে দেয়। কিন্তু ব্রেন্ডো এনার্জি ড্রিঙ্কের ব্যবসা অনেক ক্ষতি হয়ে যায়, এমনকি ব্রেন্ডো কোম্পানিতে কর্মরত কর্মচারীরা কর্মহীন হয়ে যায়। তাই তারা এর বিরুদ্ধে প্রটেস্ট শুরু করে, যার ফলে খবরের চ্যানেলগুলোতে এই খবর দেখানো শুরু করে। এমনকি এই ঘটনার ফলে সবাই জোকে দোষারোপ করে। সবাই মনে করে জয়ী তাদেরকে কর্মহীন করেছে, যার ফলে জোকে আবারও জেলে যেতে হয়। আর এবার তাকে কোর্ট থেকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়। আর এই মৃত্যুদণ্ড ফাঁসি সাহায্যে নয়, বরং একটা বড় গাড়ির সাহায্যে দেওয়া হবে। আসলে এ সময়ে কোনো মানুষের মৃত্যুদণ্ডের শাস্তি ঠিক এভাবে দেওয়া হয়। চারপাশে হাজার হাজার মানুষ থাকে এবং তার মাঝে এক দৈত্যকার গাড়ি আসামিকে পিষে মেরে ফেলে। আর এখানেও ঠিক তেমনটাই হয়। জোকে একটা ছোট গাড়ি দেওয়া হয় নিজেকে রক্ষা করার জন্য, এবং তার সামনে ধেয়ে আসে এক দৈত্যকার গাড়ি। আর এসব কিছু লাইভ টিভিতে দেখানো হয়, যার ফলে পিটো এবং রিটা এগুলো সব টিভিতে দেখতে থাকে। ঠিক তখনই রিটা লক্ষ্য করে বাইরে একটা গোলাপের চারা গাছ হয়েছে। তাই রিটার সঙ্গে সঙ্গে পিটোকে নিয়ে সে জায়গায় যায় যেখানে চাষ করা হচ্ছিল, কারণ সে চায় এসব কিছু প্রত্যেকটা মানুষ জানুক, যাতে করে প্রমাণিত হয় জো নির্দোষ এবং তার প্ল্যান একদম সঠিক। অন্যদিকে জো নিজেকে মৃত্যুর হাত থেকে বারবার বাঁচাতে থাকে, আর এদিকে রিটা একজন ক্যামেরাম্যানকে সে চাষের জমিতে নিয়ে যায় এবং সেগুলো লাইভ টিভিতে টেলিকাস্ট করে দেয়, যার ফলে জোয়ের চারপাশে প্রত্যেকটা মানুষ প্রথমবার জানতে পারে জো যা বলেছিল সবই সত্যি এবং সে সম্পূর্ণ নির্দোষ। এখন এসব কিছু দেখে প্রেসিডেন্ট নিজেই জোকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে এবং তাকে ক্ষমা করে দেয়।
তখন তারা প্রত্যেকে এই খুশিতে হোয়াইট হাউসের মধ্যে একটা পার্টির আয়োজন করে। এটা প্রথমবার জোকে জানায় সে অতীতে ফিরে যেতে চায় না, কারণ এই ভবিষ্যৎ তার খুব পছন্দের। এসব কিছু শুনে জো বেশ অবাক হয়ে যায়, কিন্তু সে তাকে বেশি জোর করে না এবং তাকে শেষবারের মতো গুড বাই জানায়। কিন্তু ঠিক যখনই প্রেসিডেন্ট তাকে স্টেজে ডাকে এবং তাকে এই শহরে নতুন ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দেয়, এখন প্রত্যেকে এই আশায় থাকে যে কখন জো এই প্রস্তাবে হ্যাঁ বলবে এবং 2505 সালে সে থেকে যাবে। জো অবশেষে তাদের রিকোয়েস্ট মেনে নেয় এবং এখানে থেকে যাওয়ার প্ল্যান করে। এরপর বেশ কয়েক মাস কেটে যায় এবং জো এখন ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হয়ে যায় এবং সে রিটাকে বিয়ে করে নেয়, যার ফলে তাদের 3 সন্তানের জন্ম হয় এবং তারা হয় এই দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান বাচ্চা। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত।